আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় বর্ষ। যারা দ্বিতীয় বর্ষের ছাত্র তাদের জন্য অধ্যায়ের নাম পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ের ক্লাস আমরা আগেও বেশ কয়েকটি নিয়েছি, তোমরা দেখেছ। আজকের ক্লাসও মনোযোগ সহকারে দেখবে। এই মহামারীর সময় তোমরা বাসায় আছো, কলেজে এসে ক্লাস করার সুযোগ পাচ্ছ না, বাসায় লেখাপড়া চালিয়ে যাচ্ছ, নিজেরা ভালো আছো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, অযথা বাইরে ঘোরাঘুরি করবে না। অবশ্যই মাদকের হাত থেকে আমরা সবাই বেঁচে থাকবো এই আশা করি। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা যা যা শিখতে পারবো, প্রথমেই আছে ইস্পাত ও রাবারের স্থিতিস্থাপকতা সম্পর্কে জানতে পারবো। দ্বিতীয়, স্থিতিস্থাপক বিভব শক্তি অথবা স্থির শক্তি, একই জিনিস দুটি। স্থিতিস্থাপকতা নির্ভরশীলতা সম্পর্কে জানবো, পয়সনের অনুপাত সম্পর্কে জানবো। দেখো, এই ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমরা এটা পেয়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, সেটার অনুপাত ছিল ইয়ংয়ের গুণাঙ্ক। আমরা সেই y= এটা, সেখান থেকে এই লাইনটা পাওয়া যায়। প্রথমে আমরা রাবার এবং ইস্পাতের স্থিতিস্থাপক সম্পর্কে জানার চেষ্টা করব। কার স্থিতিস্থাপকতা বেশি বা কম আমরা সেটা জানব। যদি আমি প্রথমে ইস্পাতের কথা বলি, তাহলে এখানে একটা এস লাগিয়ে দিই। ইস্পাতের ক্ষেত্রে পীড়ন প্রয়োগ করলে সেখানে কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাক, LS। আর যদি আমি রাবারের কথা বলি, YR FL ALR। রাবারের কারণে আর হয়েছে, এই দুটোকে ভাগ করে দাও, YS YR। তাহলে দেখো এগুলো কাটা যায়, থাকলো কি? ALR LS। কি দেখা যাচ্ছে? ইয়ংয়ের গুণাঙ্ক অর্থাৎ ইস্পাতের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্ক আর দৈর্ঘ্য বৃদ্ধি ইস্পাতের পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটি বাড়লে আরেকটি কমে যায়। বাস্তবে আমরা কি দেখি? বাস্তবে কিন্তু রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি ইস্পাতের থেকে বেশি। তাহলে যার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পায় তার ইয়ংয়ের গুণাঙ্ক কি কম না বেশি? কম। সুতরাং YS। রাবারের থেকে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি। এই প্রশ্নটি আমাদের খ নম্বর কোশ্চেন হিসেবে আসতে পারে, অর্থাৎ অনুধাবনমূলক যে কোশ্চেন আছে সেই কোশ্চেন হিসেবে এই কোশ্চেনটি আসতে পারে। তাহলে রাবারের স্থিতিস্থাপকতা ইস্পাতের থেকে কম, ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। তাহলে এটা আমরা সম্পর্কে জানলাম। এরপরে বলছে স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি। আসলে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন কাজ হয়, এই বল প্রয়োগের ফলে কাজ হয়। আর এই কাজে যে শক্তি ব্যয় হয়, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কাজ হয়, আর কাজে যে শক্তি ব্যয় হয় তা বস্তুতে জমা থাকে। এইটাকে, এই যে জমাকৃত শক্তি, এই শক্তিকে বলা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি। বিভব শক্তি বা স্থিতিশক্তি সম্পর্কে যদি আমরা আরেকটু ভালো জানতে চাই, যদি মনে করো দৈর্ঘ্য L, তারপরে তোমার এ হচ্ছে ক্ষেত্রফল, তারপরে তোমার F হচ্ছে প্রয়োগকৃত বল, এরপর তার দৈর্ঘ্য বৃদ্ধি যদি DL হয়, দৈর্ঘ্য বৃদ্ধি যদি DL হয়, তাহলে কৃত কাজটা কত হবে? W FDL।
এফ কত দেখো তো, মনে আছে কিনা আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এল। এখান থেকে এফ কত, ওয়াই এ এল বাই এল। এটি এখানে বসিয়ে দাও। এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তোমাদেরকে ভেক্টরে আগে ইন্টিগ্রেশন শেখানো হয়েছে, তার পরবর্তী গতিবিদ্যায়ও তোমরা ইন্টিগ্রেশন দেখেছো, নিউটনিয়ান বলবিদ্যায় দেখেছো, কাজেই আমি আর সেখানে যাচ্ছি না। তাহলে সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা পাবো হাফ ওয়াই এল এল এল, এটা মানে কি এফ, তাহলে লেখা যায় হাফ এফ এল। পাইছো? কি তো কাজ ইজ ইকুয়াল টু হাফ এফ এল। এফ মানে কি? এটা হাফ ওয়াই এল বাই এল ইন্টু এল। এটা হলো স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্থিতিশক্তি। এখন যদি বলে একক আয়তনে সঞ্চিত শক্তি, তাহলে কি বলছিলাম আমরা? বল প্রয়োগ করছি, বল প্রয়োগ হলে কাজ হয়েছে, কাজের কারণে এই যে শক্তি আমরা ব্যয় করেছি সেই কারণে ওই বস্তুতে কিছু শক্তি সঞ্চিত হয়েছে। সেই সঞ্চিত শক্তিকে আমরা বলছিলাম বিভব শক্তি বা স্থির শক্তি। তাহলে এইটা যদি বিভব শক্তি বা স্থির শক্তি অথবা সঞ্চিত শক্তি হয়, তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি মানে কি? ডাব্লিউ বাই ভি। তার মানে কি দাঁড়ালো? হাফ ওয়াই এল বাই এল এল, নিচে কি এ এল। বুঝছো? তাহলে এখন এই যে এল এল কাটা যায়, সরি কাটা যায় না। আমরা এখান থেকে যদি হিসাব করি এ কাটা যাবে। আমরা যদি এখান থেকে হিসাব করি তাহলে কি পাবো? ওয়াই এল বাই এল এল বাই এল। এইটা কি? এইটা আমি যদি এখানে খেয়াল করি, দেখো এফ বাই এ সমান সমান ওয়াই এল বাই এল। এটা কি পীড়ন? এটা পীড়ন। এই অংশটা বিকৃতি নাকি? তাহলে আমি বলতে পারি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসবে, এটা দিয়ে আমাদের সৃজনশীল করতে হতে পারে। কোনটির স্থিতিস্থাপক বেশি, কোনটির একক আয়তনে সঞ্চিত শক্তি বেশি বা কম, অথবা গতে বললো একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো, অথবা স্থির শক্তি বা সঞ্চিত শক্তি নির্ণয় করো। এগুলো আমাদের পরীক্ষায় করতে হতে পারে। আমরা যদি একটি অঙ্কের কথা খেয়াল করি, একটি অঙ্ক দেখার চেষ্টা করি আমরা। দুশো সেন্টিমিটার লম্বা এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 1 × 10⁻³ মিটার বৃদ্ধি করতে
প্রয়োজনীয় কাজের পরিমাণ (0.05 জুল। তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। তার মানে কি y ইকুয়াল টু হোয়াট, আর সবই কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে আমরা যে এখানে করলাম w ইজ ইকুয়াল টু হাফ y al বাই l ইন্টু l। তাহলে এখান থেকে আমি y নির্ণয় করব, এই যে y। তাহলে সেক্ষেত্রে y ইজ ইকুয়াল টু আমরা কিন্তু পাবো y ইজ ইকুয়াল টু পাবো 2 WL a স্কয়ার। বাকি সব দেওয়া আছে, এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, মান বসিয়ে দিবে, উত্তর হয়ে যাবে। এবারে স্থিতিস্থাপকতা নির্ভরশীলতা সম্পর্কে আমরা কথা বলবো। স্থিতিস্থাপক বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আঘাত। যদি আঘাত করা যায় তাহলে এর স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। খাদ বা ভেজাল যদি থাকে তাহলে এর স্থিতিস্থাপকতা পরিবর্তিত হয়। তাপমাত্রা, বস্তুর স্থিতি হ্রাস বা বৃদ্ধি তাপমাত্রার উপর নির্ভর করে। যেমন তাপমাত্রা দিলে হ্রাস পায়, তাপমাত্রা বাড়ালে স্থিতিস্থাপকতা হ্রাস পায়। কিন্তু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? একটা স্টিল আছে, নাম হচ্ছে ইনভার স্কেল স্টিল, ইনভার স্টিল। এটার তাপমাত্রা বৃদ্ধির সাথে এটার স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয় না। ইনভার স্টিলের স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয় না, এটা ব্যতিক্রম। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন বস্তুর মধ্যে অণুগুলার গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে এরা সহজে পূর্বের অবস্থায় ফিরে আসে না। এই গেল নির্ভরশীলতা। তোমরা বই দেখবে, বইতে আছে, এই সম্পর্কে পড়ে নিবে। এরপরে পয়সনের অনুপাত সম্পর্কে আমরা কথা বলবো। পয়সনের অনুপাত, পয়সন, পয়সন একজনের নাম। পয়সনের অনুপাত সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা, সিগমা ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি এর অনুপাতকে বলা হচ্ছে সিগমা, অর্থাৎ পয়সনের অনুপাত। কেমন আমরা দেখি, এই মনে করো একটা বস্তু, এটার দৈর্ঘ্য আছে ধরো এল, এটার প্রস্থ আছে ধরো আর, অর্থাৎ ব্যাসার্ধ আর। এটাকে যখন আমি প্রস্থ বরাবর আঘাত করলাম তখন এটি চেপে যাবে, দৈর্ঘ্যটা বেড়ে যাবে। দৈর্ঘ্য হলো আমার ডেল এল আর প্রস্থ হয়ে গেল ডেল আর, পরিবর্তিত হয়ে গেল। দৈর্ঘ্য বৃদ্ধি পাইল আর এটার কি হলো, এই প্রস্থটা কি করলো, হ্রাস পাইল। তাহলে এক পাশে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি করলে প্রস্থ হ্রাস পায়, আবার প্রস্থ যদি বৃদ্ধি করি দৈর্ঘ্য বৃদ্ধি পায়। আমরা যদি দেখি প্রস্থ বৃদ্ধি করলে দৈর্ঘ্য হ্রাস পাবে, আবার দৈর্ঘ্য হ্রাস করলে প্রস্থ বৃদ্ধি পাবে। এটা খুব ভালো দেখা যায় যদি আমরা কামারের দোকানে যাই। কামারা লোহাকে পিটিয়ে পিটিয়ে বিভিন্ন শেপ দিতে থাকে, দা বানায়, বটি বানায়, বিভিন্ন শেপ দিতে থাকে। এগুলো কখনো দৈর্ঘ্য বৃদ্ধি করে, কখনো দৈর্ঘ্য হ্রাস করতে হয়। সেখানে গেলে আমরা খুব ভালো দেখতে পাবো। পয়সনের অনুপাতের মান আমরা যদি ঠিক এই সূত্রের আকারে আমরা যদি পার্শ্ব বিকৃতির কথা বলি, যেমন আমরা লিখেছিলাম এল বাই এল, তাহলে পার্শ্ব বিকৃতি বললে কি লিখব, ডেল আর বাই আর ডেল এল বাই এল। তার মানে কি দাঁড়ায় এখানে, এল
ডেল আর আর ডেল এল। এখানে একটা মাইনাস হবে, কেন হবে? কারণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে পাশে হ্রাস পায়, এখানে একটা মাইনাস হবে। এই জন্য পয়সনের অনুপাত এর রেঞ্জ -1 হতে +1/2 এর মধ্যে সীমাবদ্ধ, -1 হতে +1/2। তবে বাস্তবে এটা পাওয়া যায়, বাস্তবে 0.2 হতে এর মান পাওয়া যায় 0.4। পয়সনের অনুপাতে কোনো একক নেই, কারণ একই রাশির অনুপাত, একক নাই, কারণ একই রাশির অনুপাত, এই জন্য পয়সনের অনুপাতে কোনো একক নেই। এটা আমরা ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করেছি, এটাকে ব্যাস দিয়েও প্রকাশ করা যায়। ব্যাস দিয়ে প্রকাশ করলে কি হবে? এল ডেল ডি ডি ডেল এল। কেন? কারণ আমরা জানি ডি = 2r, তার মানে r = d/2। অনুরূপভাবে ডেল r = ডেল d/2। আমরা এই জিনিসটাকে এখানে কাজে লাগিয়েছি। ওকে শিক্ষার্থীবৃন্দ, একটা অঙ্ক আমরা তোমাদের বাড়ির জন্য দিয়ে দেই, বাড়ির কাজ। বাড়ির কাজের জন্য 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.05 সেন্টিমিটার হলে তারটির ব্যাস হ্রাস পাবে। ব্যাস কতটুকু হ্রাস পাবে? যেখানে সিগমা = দেওয়া আছে 0.25 জুল, 0.25 জুল। তাহলে এই সূত্রটা তোমরা কি দিয়ে করবা? সিগমা = -L ডেল ডি ডি ডেল। এই সূত্র ব্যবহার করলে আমরা এই অঙ্কটি করতে পারবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে এটি বাড়িতে করব। ওকে, বাড়ির কাজ। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।